আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 3 তে আলোচনা করা হয়েছে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। তো অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এর আরেকটি নাম কিন্তু ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্টিং। তো এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্টিং এর এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সকল ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ যাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তাদের কিন্তু সবারই এই চ্যাপ্টার থেকে ম্যাথ করে, আর সবাই কিন্তু এই চ্যাপ্টার থেকে ম্যাথ দেওয়ার জন্য চেষ্টা করে। ঠিক আছে, তারও ধারাবাহিকতায় তোমরাও যেন এই চ্যাপ্টার থেকে ইজিলি ম্যাথগুলো দিতে পারো, সেই প্রসেসটা নিয়েই আজকে আমি শুরু করব। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো আমি শুরুতেই বলে রাখি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কিন্তু ইংলিশে, হ্যাঁ, এটা কিন্তু ইন ইংলিশ। এখানে যদি তুমি দু একটা থিওরি অ্যান্সার করো তাহলে সেই থিওরিগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে। এ পার্টের যে ব্রিফ কোশ্চেনগুলো থাকবে এই ব্রিফ কোশ্চেনগুলোও কিন্তু তোমাকে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তার মানে এই সাবজেক্টটা পুরাটুকি ইংলিশ ভার্সনে, এখানে বাংলা লেখার অপশন নেই। তো ইংলিশ ভার্সন হলেও বিজনেস কমিউনিকেশনের মতো কিন্তু শুধুমাত্র ইংলিশ থিওরি লিখতে হবে এমন কিছু না। তো এখানে ম্যাথ আছে, ম্যাথ, আর আমরা ম্যাথ কিন্তু সবাই ইংলিশে করি এবং ইংলিশে অভ্যস্ত, যার কারণে এই সাবজেক্টটা এতটা ক্রিটিক্যাল মনে হয় না যে ইন ইংলিশ। কারণ আমার বাঙালি হিসেবে ইংলিশ সাবজেক্ট দেখলেই অনেক ঘাবড়িয়ে যায়। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই, কারণ এখানে তোমরা চাইলে ম্যাথ দিয়ে কভার করতে পারবা। শুধু ব্রিফ কোশ্চেনগুলো যে 10টা থাকবে সেই 10টা ইংলিশে লিখতে হবে, আর দুই একটা এই পার্টে বি পার্টে দুই একটা কোশ্চেন লেখা লাগতে পারে, সেটাও রেয়ার। ঠিক আছে, তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে সতর্কতামূলকভাবে বলে দিই যে এখন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের এই যে কোশ্চেনগুলো রিপিট করতেছে না। ঠিক আছে, যেমন কিছু লাস্ট 2-3 বছর বা 4 বছর পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বারবার রিপিট করতো। ঠিক আছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়লেই তোমাদের হয়ে যাইতো। যেরকম যে তোমরা অনেকে ম্যাক্সিমাম লোকই ব্যতিক্রম সাজেশন পড়তো, ব্যতিক্রম সাজেশন থেকে বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাইতো, হয়ে যেত, কমন পড়তো, হুবাহু অঙ্ক কমন পড়তো। কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা আর হচ্ছে না, খুবই রেয়ার, দু একটা কমন পড়তেছে এরকম, অর্থাৎ 10 থেকে 20% প্রিভিয়াস এর কোশ্চেন রিপিট করতেছে, আর বাকি কোশ্চেনগুলো নতুন আসতেছে। ম্যাথ যেগুলো বলো বা থিওরি যাই বলো না কেন, সব নতুন আসতেছে। তো তার মানে এখন কিন্তু আর ওই মুখস্থ নির্ভর ম্যাথ করার দিন নেই, এখন তোমাদেরকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। আর বুঝে পড়ার জন্য আমি তোমাদের সাথে আছি, আশা রাখি তোমরাও আমার সাথে থাকবে এবং তোমরা তোমাদের প্রস্তুতিটাকে ভালোভাবে নিতে পারবে। তো প্রথমে যেটা আলোচনা করব এই অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং এ, এখানে তোমার ইনকাম স্টেটমেন্ট আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই দুইটা জিনিস চেয়ে বসে। ঠিক আছে, তো ইনকাম স্টেটমেন্ট একটা হলো অ্যাবজর্পশন কস্টিং মেথডে করতে হয়, আর একটা হলো ভেরিয়েবল কস্টিং মেথডে করতে হয়। এখন কোশ্চেনে তোমাকে আবার স্পেসিফিক ভাবে বলে দিবে কোন মেথডে করবে, হয় অ্যাবজর্পশন কস্টিং মেথডে করতে বলবে, না হলে ভেরিয়েবল কস্টিং মেথডে করতে বলবে, অথবা উভয় মেথডেই করতে বলবে। ঠিক আছে, তো যেটাই বলুক না কেন আমাদেরকে এখানে দুইটা জিনিস বের করতে হয়, একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিসের যদি আমি ইয়াটা পড়তে পারি, স্পেসিমেনটা পড়তে পারি, বা আমার শখটা যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমার খুব একটা প্রবলেম হওয়ার কথা না। শখটা আগে অবশ্যই কমপ্লিট করব, করে তারপরে আমরা ম্যাথে প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট বের করার জন্য যে অ্যাজ ইউজুয়াল প্রতিষ্ঠানের নাম দেব, তারপর ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং যদি করি তাহলে ভেরিয়েবল কস্টিং লিখব, ফর দ্য পিরিয়ড ইন্ডেড যে তারিখ দেওয়া থাকবে সেটা। এই তিনটা লাইন কিন্তু আমরা সুন্দরভাবে লিখবো। এই তিনটা লাইন আমাদেরকে স্টুডেন্টের ব্যক্তিত্বর পরিচয় দেয়, বুঝতে পারছো? ব্যক্তিত্ব অর্থাৎ তুমি কেমন স্টুডেন্ট, বা তোমার সিরিয়াসনেস কেমন, বা তুমি কেমন পড়াশোনা করতেছো, এই তিনটা লাইনে কিন্তু বোঝা যাবে। এই তিনটা লাইন যে সুন্দরভাবে লিখবে তাকে, তার প্রতি একটা পজিটিভ ধারণা কিন্তু এক্সামিনার অলরেডি নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা চেষ্টা করবা তোমরা অবশ্যই। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট এটা কিসে করতেছে, আন্ডার ভেরিয়েবলে করতেছে। তো এটার জন্য আমাদের ছক কাটতে হবে তিনটা কলামে, একটা হলো পার্টিকুলার থাকবে আর দুইটা হবে টাকার কলাম থাকবে। হ্যাঁ,
তো প্রথমে আমাদেরকে সেলস নিতে হবে। এক নাম্বার যে কাজ সেটা হলো সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ সরাসরি সেকেন্ড কলামের সেকেন্ড টাকার কলামে লিখবো, ঠিক আছে, অর্থাৎ আউটার কলামে লিখে দেব সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমার মাইনাস করতে হবে। কি করতে হবে? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করব একটু মাথায় রাখো। প্রথমে ওপেনিং ইনভেন্টরি নিতে হবে। তো ওপেনিং ইনভেন্টরি কোথায় পাবো? এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে অথবা হিন্টস দেওয়া থাকবে, যেটাই থাকুক না কেন প্রশ্নে দেওয়া থাকবে। হিন্টস দেওয়া থাকলে কিভাবে বের করতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তাহলে ওপেনিং ইনভেন্টরির সাথে ভেরিয়েবল কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যোগ করব, ঠিক আছে। ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা প্রশ্নে দেওয়া থাকবে অথবা ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে ওপেনিং ইনভেন্টরির সাথে ভেরিয়েবল কস্ট গুডস ম্যানুফ্যাকচার যোগ করব আর ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। কি করব? ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। মাইনাস করলে যেটা আমার বের হবে সেটা হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। স্ট্যান্ডার্ড বের হবে, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড বের হবে, ঠিক আছে। এর সাথে এই জিনিসটা নিয়েই স্টুডেন্টদের খুব বেশি সমস্যা হয় যে ফেভারেবল বা আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড যে বিষয়গুলো থাকে এগুলো স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয়। এই জিনিসটাই আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড এই দুইটা জিনিস এক, আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড এই দুইটা জিনিস এক। যদি এই যে আমরা এখানেও আবার বিপত্তি বাজে, বিভিন্ন টিচাররা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া থাকে। তো কেউ এই যে ভেরিয়েবল কস্ট অফ গুড স্ট্যান্ডার্ড এটা সরাসরি আউটার কলামে নিয়ে গিয়ে এই যে আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভ্যারিয়েন্স এটাও আউটার কলামে তখন মাইনাস ফিগারে দিয়ে দেয়, ঠিক আছে। তো ওইটা কিন্তু মাইনাস ফিগারে দিয়ে দেয়। তো আমি এখানে প্লাস ফিগারে দিছি। কেন দিছি? কারণ দেখো এই যে স্ট্যান্ডার্ড গুডস সোল্ড অফ স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডের সাথে এই আন্ডার অ্যাপ্লাইডটা যোগ করছি আমি, ঠিক আছে। তাহলে যোগ করছে। তো এখানে কিন্তু এই যে এই স্ট্যান্ডার্ডটা যদি আউটার কলামে দিই তাহলে কিন্তু মাইনাস হবে, কারণ এখানে কি বলা আছে? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, আমি কিন্তু মাইনাস করব। তাহলে এটা যদি এখানে দিই তাহলে অলরেডি মাইনাস আছে, তাহলে এই মাইনাসের সাথে যেটা প্লাস হবে সেটাও এখানে আসলে মাইনাসই হয়ে যাবে, আর মাইনাসের সাথে যেটা মাইনাস হবে সেটা এখানে এসে প্লাস হবে, ঠিক আছে। তো এরকম তো আমরা এখানে না গিয়ে এখানেই করে ফেলবো একবারে, ঠিক আছে। তাইলে আমাদের আর এত বিপত্তি বাঁচবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের সাথে আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড যোগ করব, আর ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড যদি থাকে তাহলে সেটা মাইনাস করলে যে রেজাল্টটা হবে সেটা এখানে নামাবো। এবার আমাদের সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমার বের হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। কি বের হলো? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই যে এক নাম্বার হলো সেলস রেভিনিউ আর দুই নাম্বার হলো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 1 থেকে 2 মাইনাস করলে যেটা বের হবে সেটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখন গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদেরকে মাইনাস করতে হবে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে কি আছে? সেলিং এক্সপেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, বুঝতে পারছো? সেলিং এক্সপেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এগুলো মাইনাস করতে হবে। মাইনাস করলে আমার হবে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। কি বের হবে? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করব। এরপরে আমাদেরকে কি করতে হবে? লেস করতে হবে ফিক্সড এক্সপেন্স। এই যে দেখো ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর পার্থক্যটা এই জায়গায়, যে যখন অ্যাবজর্পশন কস্টিং এর করবা তখন এই যে এখানে কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে, এখানে ভেরিয়েবল আর উল্লেখ করা লাগবে না। আর এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে এখানে ভেরিয়েবল এবং ফিক্সড সব মিক্সড হবে একসাথে, ঠিক আছে, একসাথে মিক্সড হবে। এখানে এসে আলাদা করে ফিক্সড এক্সপেন্সগুলো মাইনাস করতে হবে না, ঠিক আছে। ভেরিয়েবল মানে যেটা পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল ব্যয়গুলো একসাথে থাকবে আর স্থির ব্যয়গুলো আলাদা থাকবে। এটা হলো ভেরিয়েবল মেথডের থিম। আর যখন অ্যাবজর্পশন মেথড থাকবে তখন পরিবর্তনশীল এবং স্থির ব্যয় সব একসাথে করে সমন্বয় করে তারপরে লিখতে হবে, বুঝতে পারছো? তো এই হলো পার্থক্য। তাহলে দেখো আমার কি বের হলো? কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স মাইনাস করলে আমার বের হবে অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স। অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স, এখান থেকে আমাদেরকে ট্যাক্স মাইনাস করতে হবে। তো
আমি একটা কথা বলে দেই তোমাদেরকে, ম্যাক্সিমাম অঙ্কে ট্যাক্স থাকে না, ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্কে ট্যাক্স থাকে না, তোমাদের এই যে অপারেটিং ইনকাম পর্যন্তই অঙ্ক কমপ্লিট করতে হয়, ঠিক আছে, ট্যাক্স থাকে না। তবে রেয়ার কিছু ট্যাক্স থাকে, যার কারণে আমি এই যে যেহেতু তোমাদের স্পেসিমেন শেখাচ্ছি, তো সেহেতু আমি এটা দিয়ে দিছি যে যদি থাকে তখন কি করবা। হ্যাঁ, তাহলে ট্যাক্স থাকলে ট্যাক্স রেটটা যেটা থাকবে, যে রেট থাকবে 40% থাকুক বা 30% থাকুক বা 15% থাকুক, যেটা থাকবে এই যে অপারেটিং ইনকামের ওপর পার্সেন্টেজ ধরে এখানে বসাইতে হবে, বসায় মাইনাস করতে হবে নেট অপারেটিং ইনকাম ফর দি পিরিয়ড, যেটা হবে সেটা আমাদের করতে হবে। তো এটা গেল ভেরিয়েবল মেথডে, ঠিক আছে, ভেরিয়েবল কস্টিং মেথডে আমার ইনকাম স্টেটমেন্ট গেল। এবার আসো অ্যাবজর্পশন কস্টিং মেথডে, খেয়াল করে দেখো অ্যাবজর্পশন কস্টিং মেথডে ওই যে শুরুতে 3টা লাইন একইভাবে লিখতে হবে, তারপরে 1 নম্বরে সেলস রেভিনিউ দিতে হবে, এটা ভেরিয়েবল কস্টিং মেথড বলো এবং অ্যাবজর্পশন কস্টিং মেথড বলো, যেটাই বলো না কেন, যখন ইনকাম স্টেটমেন্ট বের করবা তখন তোমাকে সেলস রেভিনিউ সর্বপ্রথম বসাইতে হবে। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড তোমাকে মাইনাস করতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার জন্য কি করতে হবে, ওপেনিং ইনভেন্টরির সাথে কি করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ করতে হবে। এখানে ভেরিয়েবল হবে না, আমার টাইপিং মিস্টেক হয়েছে এখানে, ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যোগ করতে হবে। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কিভাবে বের করতে হয় সেটা আমরা নিচে ক্যালকুলেশনে দেখাই দিব, ঠিক আছে। এখান থেকে এর সাথে কি করতে হবে, ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হবে, করলে বের হবে কস্ট অফ গুডস সোল্ড অফ স্ট্যান্ডার্ড বের হয়ে যাবে। এর সাথে আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড যোগ করব, আর ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড থাকলে সেটা বিয়োগ করব, করে যে রেজাল্টটা হবে সেটি হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল, ঠিক আছে। তাহলে এই অ্যাকচুয়াল সেলস রেভিনিউ থেকে এটা মাইনাস করলে আমার যেটা বের হবে সেটি হলো গ্রস মার্জিন। কি, গ্রস মার্জিন। তাহলে আগেরটা দেখো, যখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম তখন কিন্তু গ্রস কন্ট্রিবিউশন মার্জিন লিখলাম এখানে, আর এটাতে কি লিখছি, গ্রস মার্জিন। খেয়াল করে দেখো, ঠিক আছে, এখানে কিন্তু কন্ট্রিবিউশন নিয়ে আসে নাই, তাহলে ভেরিয়েবলে কন্ট্রিবিউশন থাকবে আর অ্যাবজর্পশনে কন্ট্রিবিউশন থাকবে না, গ্রস মার্জিন থাকবে। হ্যাঁ, গ্রস মার্জিন থেকে আমার কি করতে হবে, লেস করতে হবে কমার্শিয়াল এক্সপেন্স। কত কমার্শিয়াল এক্সপেন্স কি কি আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, হ্যাঁ, সেলিং এক্সপেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে আমার বের হবে অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স, এখান থেকে লেস করতে হবে ট্যাক্স, ঠিক আছে, ওই ট্যাক্স অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই, ভেরিয়েবল কস্টিং মেথডের মতোই। তাহলে ট্যাক্স মাইনাস করার পরে আমার নেট অপারেটিং ইনকাম ফর দি পিরিয়ড বের হয়ে যাবে। ওকে, তাহলে এইটা গেল অ্যাবজর্পশন কস্টিং এ। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ খেয়াল করে দেখছো যে এই যে আলাদা করে ফিক্সড এক্সপেন্স মাইনাস করি নাই, যেমন ভেরিয়েবল কস্টিং এ আমি কিন্তু আলাদা করে ফিক্সড এক্সপেন্স মাইনাস করছিলাম, বাট অ্যাবজর্পশন কস্টিং এ মাইনাস করি নাই। অ্যাবজর্পশন কস্টিংটা তো হলো ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট একসাথে মিক্সড করে বা সমন্বয় করে তারপরে করা, বুঝতে পারছো, এটা হলো অ্যাবজর্পশন কস্টিং মেথডের ধর্ম। এরপর রিকনসিলেশন স্টেটমেন্ট, ওই রিকনসিলেশন স্টেটমেন্টটাও ওইভাবে উপরে প্রথমে 3টা লাইন দিতে হবে, ঠিক আছে, লাইন দিয়ে নিবা, কোম্পানি নেম ফর দ্য পিরিয়ড এগুলো দিয়ে নিবা, দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, বুদ্ধিমানের কাজ। এটা 2টা কলাম থাকবে, ঠিক আছে, 2টা কলাম থাকে। তাহলে এখানে 2টা বিষয় থাকবে, একটা হলো চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনকাম, আর একটা হলো চেঞ্জ ইন ইনভেন্টরি, এই 2টা জিনিস থাকবে। তো চেঞ্জ ইন ইনকাম এর 2টার মেথডের যে পার্থক্যটা হবে, চেঞ্জ ইন ইনভেন্টরির 2টা মেথডের সেই পার্থক্যটা সমান হবে, ঠিক আছে, রিকনসিলেশন স্টেটমেন্টের এটা হলো ধর্ম। তাহলে দেখো চেঞ্জ ইন ইনকামে প্রথমে অ্যাবজর্পশন কস্টিং মেথডের অপারেটিং ইনকামটা দেবা, হ্যাঁ, অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড। তাহলে কারণ গবেষণায় বা রিসার্চে দেখা যাচ্ছে বা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সবসময় অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকামটা একটু বেশি হয় আর ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকামটা একটু কম হয়, ঠিক আছে। তবে এটা কিন্তু চিরন্তর সত্য ঘটনা না, উল্টাও ঘটতে পারে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম সময় এই ঘটনাটা ঘটে। এই জন্য আমরা সবসময় অ্যাবজর্পশন কস্টিংটা উপরে লিখব, অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং বসাইলাম এখানে, এরপরে অপারেটিং ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং বসাই দিলাম, দিয়ে এই 2টার পার্থক্য, অর্থাৎ উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করব, মাইনাস করলে যেটা বের হবে সেটা হলো ডিফারেন্স
টু বি এক্সপ্লেইনড এটা লিখতে পারি বা ডিফারেন্স লিখবো, শুধু ডিফারেন্স লিখতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এরপর চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরির বিষয়টা হলো এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি আগে মাইনাস করতে হবে, এটা হলো সূত্র। ঠিক আছে, এটা হলো সূত্র, এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। তাহলে দেখো ইন অ্যাবজর্পশন কস্টিং এ কত হবে, তাহলে ইন অ্যাবজর্পশন কস্টিং এ এই যে দেখো এখানে এই যে এখানে এন্ডিং ইনভেন্টরি লিখছিলাম না অ্যাবজর্পশন কস্টিং এ, ঠিক আছে, এই এন্ডিং ইনভেন্টরি এই ব্যালেন্সটা, এই ব্যালেন্স থেকে এই যে ওপেনিং ইনভেন্টরি এই যে প্রথম যে ব্যালেন্সটা রয়েছে এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে যেটা হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপর ভেরিয়েবল কস্টিং এর ঠিক একই মেথড। এই যে ভেরিয়েবল কস্টিং এ দেখো এখানে এন্ডিং ইনভেন্টরির এই যে ব্যালেন্সটা ছিল এই ব্যালেন্স থেকে ওপেনিং ইনভেন্টরির এই ব্যালেন্সটা মাইনাস করলে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, এই এখানে লিখবো। এখন লিখে এই দুইটা এই এখানে এটা থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে আমার যে রেজাল্টটা হবে এইটা হবে। ঠিক আছে, এখন এই রেজাল্টটা আর এইটাও ডিফারেন্স টু বি এক্সপ্লেইন আর এই রেজাল্টটা, ঠিক আছে, এই দুইটা মিলে যাবে। ঠিক আছে, এই দুইটার অ্যামাউন্ট সমান সমান হবে। যদি সমান সমান না হয় তাহলে কোথাও ভুল করছো, তোমাকে সতর্কতামূলকভাবে বলে দিছি, তুমি অবশ্যই আবার রিভিশন করবে। ঠিক আছে, ক্যালকুলেশনে কোথাও ভুল করছো, দুইটা অবশ্যই মিলে যাবে, দুইটা মিলে যাবে। ঠিক আছে, চেঞ্জিং ইনকাম আর চেঞ্জ ইন ইনভেন্টরি দুইটা অবশ্যই সমান সমান হবে। এই গেল আমাদের স্পেসিমেন রিলেটেড বিষয়গুলো। এখন আসো ক্যালকুলেশনের কিছু বিষয় আছে। ক্যালকুলেশনের কিছু বিষয় যে সূত্রগুলো তোমার মাথায় রাখতে হবে, এই মাথায় রাখলে তোমার সমস্যাগুলো আর থাকবে না। তো কি কি দেখো, ওপেনিং ইনভেন্টরি বের করার সময় অনেক সময় দেখা যায় যে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে বাট ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই। ঠিক আছে, তো ওপেনিং ইনভেন্টরি দেওয়া না থাকলে তখন সেটা বের করা যায়। কিভাবে বের করব, সেটা হলো সেলস এর সাথে ক্লোজিং ইনভেন্টরিটা যোগ করব। হ্যাঁ, সেলস এর সাথে ক্লোজিং ইনভেন্টরিটা যোগ করব আর প্রোডাকশন ইউনিটটা মাইনাস করব। মাইনাস করলে আমার ওপেনিং ইনভেন্টরি বের হয়ে যাবে। হ্যাঁ, এই সূত্রটা অবশ্য মনে রাখবা। এরপরে প্রোডাকশন যদি বের করি, অনেক সময় ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, সেলস ভ্যালু দেওয়া আছে বাট প্রোডাকশন দেওয়া নাই, তখন কি করব? তাহলে সেলসের সাথে ক্লোজিং ইনভেন্টরি যোগ করব আর ওপেনিং ইনভেন্টরি মাইনাস করে দেব, তাইলে আমার প্রোডাকশন বের হয়ে যাবে। এরপর অনেক সময় সেলস ভ্যালু দেওয়া থাকে না বা সেলস ইউনিট দেওয়া থাকে না, তখন কি করব? ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করব, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে দেব, তাইলে আমার সেলস ইউনিট বের হয়ে যাবে। এরপর ক্লোজিং ইউনিট অনেক সময় দেওয়া থাকে না, ক্লোজিং ইনভেন্টরি বের করার জন্য আমাদের কি করতে হবে? ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করতে হবে, সেলস মাইনাস করতে হবে, করলে আমার বের হয়ে যাবে। তাহলে এই চারটা জিনিস বের করার জন্য কিন্তু এই সূত্রটা মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই চারটা জিনিসে একটু একটু মাথায় রাখবা তোমরা। এরপরে দেখো এই যে আমার এই যে অ্যাবজর্পশন কস্টিং বলো আর ভেরিয়েবল কস্টিং বলো, যেটাই বলো না কেন, যে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা আছে বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট, ঠিক আছে, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই যেটা আছে ভেরিয়েবল কস্টিং বলো আর অ্যাবজর্পশন কস্টিং বলো, এটা ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে দেখো, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সেটা বের করতে হবে। কিভাবে বের করব, এটা আমরা দুইটা মেথডে এখানে দিয়ে দিচ্ছি, অ্যাবজর্পশন আর ভেরিয়েবল দুইটা। তাহলে ম্যাটেরিয়াল থাকবে, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ম্যাটেরিয়াল থাকবে, ঠিক আছে, র ম্যাটেরিয়াল যেটা, ঠিক আছে, দুইটাতেই থাকবে, অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল দুইটাতেই ওই একই অ্যামাউন্ট বসবে। লেবার কস্ট এটা যেহেতু ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল দুইটাতেই বসবে। আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটাও অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল দুইটাতেই বসবে। বাট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যখন থাকবে তখন এটা পার ইউনিটে বের করে এটা শুধু অ্যাবজর্পশনের কলামে বসাইতে হবে, ভেরিয়েবলের কলামে বসানো যাবে না, কারণ ভেরিয়েবলের থিম হলো এখানে ফিক্সড অ্যাসেট মিক্সড হবে না। ঠিক আছে, অ্যাবজর্পশনে ফিক্সড খরচগুলো মিক্সড হবে বাট ভেরিয়েবলে ফিক্সড এক্সপেন্সগুলো কি হবে না, মিক্সড হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তাহলে এখানে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে আমি পার ইউনিটে বের করব, বের করে যেটা বের হবে সেটা এখানে লিখবো বাট ভেরিয়েবলে দিব না। ঠিক আছে, তাহলে দেখো অ্যাবজর্পশনে ভেরিয়েবল এবং ফিক্সড দুটাই একসাথে হয়ে গেল বাট ভেরিয়েবলে শুধুমাত্র ভেরিয়েবল হয়ে গেল। তাহলে এইগুলো যোগ করলে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটকে আমার কি করতে হবে, ওই প্রোডাকশন ইউনিটের সাথে গুণ করলে আমার ম্যানুফ্যাকচার কস্ট বের হবে বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হবে। বুঝতে পারছো?
তো এই গেল আমার স্পেসিফিক। আজকে আমরা এই বেসিকটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি ম্যাথ আলোচনা করব, আরও প্র্যাকটিক্যালি শিখবো। আশা রাখি তোমরা আমার সাথে থাকবে, ধৈর্য সহকারে ম্যাথগুলো শিখবে এবং তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।